এবার শোনাবো অধীর চৌধুরী কি বলছেন। যে কেন্দ্রের কোন এজেন্সি আসা মানে রাজ্যের পুলিশ তারপরে হামলা করবে, রাজ্যের পুলিশ তাকে গ্রেপ্তার করার জন্য তাকে জেলে পড়ার চেষ্টা করবে, তাহলে ভারতবর্ষ এই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো যেটাকে ফেডারেল স্ট্রাকচার বলি আমরা, সেখানে একটা বিরাট সংকট দেখা দেবে। আমরা সবাই জানি যে আমাদের সবকিছু নির্দিষ্ট করে ডিলিমিটেড করা আছে, অর্থাৎ ডিমার্কেশন আছে, ইউনিয়ন লিস্ট আছে, স্টেট লিস্ট আছে, কনকারেন্ট লিস্ট আছে, সবারই নিজস্ব নিজস্ব এলাকায় নিজস্ব ক্ষমতা আছে। কিন্তু যেন রাজ্যের সঙ্গে কেন্দ্রের দুটো এজেন্সির মধ্যে, দুটো সংস্থার মধ্যে যদি এরকম সংঘর্ষ বাতাবরণ তৈরি হতে থাকে, তাহলে কিন্তু আগামী দিনে এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে একটা সংকট সৃষ্টি করবে বলে আমি মনে করি। যে আজকের মধ্যে 1000 ফর্ম ডিজিটাইজ করতে হবে, আজকের মধ্যে এতগুলো ফর্ম কমপ্লিট করতে হবে, কি করে করবে? তারা তো মানুষ। আপনি কোনো রকম কোনো প্রশিক্ষণের ব্যবস্থা করবেন না, তাদেরকে ট্রেনিং দেবেন না, তাদেরকে রিসোর্স দেবেন না, তারা করবে কোত্থেকে? আপনি 2 বছর ধরে করতেন, কেউ তো বারণ করছে না। আর সাসপিশন লিস্ট বা লজিক্যাল ডিসক্রিপেন্সির যে লিস্ট, এই লিস্ট আমরা বলেছি প্রকাশ্যে আনতে হবে। মুখ্যমন্ত্রী নিজে তার চিঠিতেও মেনশন করেছে, তিনি টুইটও করেছেন। লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশন, যেটাকে আমরা বিজেপির সহচরী বা বিজেপির সহকর্মী বা সহচরী সংস্থা, সহকারী সংস্থা বলে দাবি করছি, তারা যদি লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট পাবলিক না করে, জনসমক্ষে না আনে, তাহলে আন্দোলন হবে। আন্দোলন কলকাতাতেও হবে, দিল্লিতেও হবে। কারোর বুকের পাঁটা নিয়ে আটকাবে। কার নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে রয়েছে, কেন ইলেকশন কমিশন বিএলওদের বলবে না যে আপনারা লিস্ট পাবলিশ করুন? কেন লিস্ট পাবলিশ করা হবে না? কিসের ভয়? তার কারণ আজকে যে লোকটার নাম রয়েছে, কালকে তার জায়গায় অন্য লোকের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আজকে যদি একটা বিধানসভা থেকে 5000 কেস হয়, আপনি দেখবেন কালকে খোঁজ নেবেন 5000টা হয়ে গেছে 8000, আবার 4 দিন পর দেখবেন 8000টা হয়ে গেছে 3000, 10 দিন পর চেক করবেন দেখবেন 3000 হয়ে গেছে 30000। এই যে ডাইনামিক, আজকে 3000, কালকে 5000, পরশু 8000, তারপরের দিন 10000, হঠাৎ করে 30000। আমি মালদায় গেছি, মালদায় এক একটা বিধানসভা থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নম্বর হচ্ছে 90000, 92000। একটা বিধানসভায় 2 লক্ষ ভোটার থাকে না, আপনি সেখানে 90000 বলছেন লজিক্যাল ডিসক্রিপেন্সি। মানে মানুষকে কিভাবে হয়রান করার পরিকল্পনা বা চক্রান্ত। এমনকি বয়স্কদের রেয়াত করছে না, বয়স্কদেরও ছাড়ছে না। 85 বছর বয়স, হুইল চেয়ার নিয়ে আসছে, বলছে নাম কেটে দিলে কোনো সরকারি পরিষেবা পাবেন না, সুবিধা পাবেন না। এই ইস্যু নিয়ে আমরা বিগত দিনেও নির্বাচন কমিশনকে একাধিক প্রশ্ন করেছি, আমরা কোনো সদুত্তর পাইনি। এরপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করুন। আপনি মাইক নিন, তাহলে যারা আছে শুনতে পাবে এবং সবাই বুঝতে পারবে। আপনি সেবাশ্রয় আজকে চালু করলেন এখানে, গত কয়েকদিন আগে এখানকার যিনি বিধায়ক শুভেন্দু অধিকারী, তিনি স্বাস্থ্য শিবির করেছেন এবং গত 2-1 দিন ধরে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে যে এখানকার বেশ কিছু পোস্টার, ব্যানার, হোর্ডিং ছিঁড়ে দেওয়া হয়েছে সেবাশ্রয়। সব মিলিয়ে কি বলবেন? না দেখুন, আমি যেটা আপনাদের বললাম যে আমি প্রথমবার অক্টোবরে ফোন পাই, মানুষের অধিকার রয়েছে বলার, আমার একটা হেল্পলাইন নাম্বার রয়েছে, একটাকে অভিষেক। সেখানে খালি ডায়মন্ড হারবারের লোকজন নয়, বাংলার যে কোনো প্রান্ত থেকে যে কেউ ফোন করতে পারে, যে কোনো সমস্যার কথা তারা জানাতে পারে। নন্দীগ্রামের মানুষ ফোন করে জানিয়েছিল এবং সেটা খবরে আসতে তখন তিনি নভেম্বর মাসে শুরু করেছিলেন। কিন্তু আমি যেটা শুনেছি 2 দিন 3 দিন করে আবার বন্ধ করে দেয়, তারপর আবার যে নন্দীগ্রামে সেবাশ্রয়ের পোস্টার, ব্যানার দেখতে পায় আবার চালু করে। তো এটাই বোঝা যাচ্ছে যে লোক যদি আলটিমেটলি সেবাশ্রয়ের মডেলকে এন্ডোর্স করে, তাহলে মানুষ অরিজিনালের পক্ষে থাকবে, ডুপ্লিকেটের পক্ষে কেন থাকবে? যারা সেবাশ্রয় চালু করেছে, আমি এই যেখানে চালু করলাম, আপনারা অনেকে বলতে পারেন যে ভোটের আগে চালু করল। ভোটের আগে যদি চালু করে বা তৃণমূল এখানে জেতেনি বলে চালু করেছে, তাহলে এরকম 78টা কেন্দ্র রয়েছে যেখানে তৃণমূল হেরেছে। 77টা পেয়েছিল বিজেপি, একটা পেয়েছিল আইএসএফ। তো সেই 78টা কেন্দ্র তো চালু করা হয়নি। কিন্তু মানুষ যদি আমার কাছে দাবি রাখে, আমি সেই দাবিতে সাড়া দিয়ে আমার যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী কাজ করতে বদ্ধপরিকর। তো যারা এইসব হোর্ডিং, ব্যানার, পোস্টার ছিঁড়ছে, এটা তাদের হতাশার বহিঃপ্রকাশ। তারা জানে যে তাদের
রাজনৈতিক মাটি পায়ের তলা থেকে সরে গেছে এবং তারা চায় না চারটে মানুষ বাড়তি উপকৃত হোক বা স্বাস্থ্য পরিষেবা পাক। আমার লোকসভা কেন্দ্রে যদি কোনো বিরোধী দলের প্রতিনিধি কোনো ক্যাম্প করে বা কেন্দ্র সরকারের তরফ থেকে যদি একটা উন্নয়নমূলক প্রকল্প বা প্রজেক্ট আসে, আমি রেড কার্পেট পেতে নিয়ে আসবো। সেখানে তারা ব্যানার ছিটছে, পোস্টার ছিটছে, হোর্ডিং ছিটছে। কেন? মানুষকে বঞ্চিত করে রাখা, নিপীড়িত করে রাখা, মানুষ পরিষেবা যাতে না পায়। আপনি এত বড় নেতা হলে, এতদিন ধরে বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায় রয়েছে, আজকে নেই নেই করে 12 বছর, আর আপনি বিজেপিতে গেছেন 2020 সালে। 2020 থেকে 26, 6 বছর, আমি 1 বছর কেটে দিচ্ছি, 5 বছর। 5 বছরে নন্দীগ্রামের জন্য কি এনেছে? 4টে রাস্তা এনেছে, 2টো জলের প্রকল্প এনেছে, 4টে লোককে ছাদের ব্যবস্থা করে দিয়েছে। কোনো পরিযায়ী শ্রমিক যদি বাইরে কাজ করতে গিয়ে বিপদের মুখে পড়েছে, তাকে তার সাহায্যটুকু একটা জনপ্রতিনিধি হিসেবে যতটুকু সাহায্য করা উচিত ততটুকু সাহায্যের হাতও বাড়ায়নি। ভীমচন্দ্র বারিক বলে একজন ভদ্রলোকের কথা আপনাদের সকলের মনে থাকবে, যাকে কেরালায় ধাক্কা দিয়ে মেরে ফেলা হয়েছিল। তার ডেড বডিটুকু পর্যন্ত আনার সৎসাহস বা সৌজন্যতা এই বিধানসভার বিধায়ক দেখেননি। এটা আপনার কর্তব্য নয়? তৃণমূলের প্রতিনিধিরা তার বাড়িতে গেছে, তার মৃতদেহকে কেরালা থেকে কলকাতা অবধি নিয়ে এসে নন্দীগ্রামে পৌঁছে দেওয়ার ব্যবস্থা তৃণমূল করেছে। যদিও তৃণমূল নন্দীগ্রামে যেতেনি, কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর প্রশ্ন যখনই উঠেছে, তৃণমূল ছাড়া মানুষ আর কাউকে পায়ওনি। এটাই পার্থক্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.